মর্মান্তিক সেই ২০২২ সাল। একটি অপরিমেয় গতিতে জোর জবরদস্তি একটি ৩০ ইঞ্চি ডুবো তৈল পাইপে ৫ জন একদম চুষে ঢুকে যায়। যে ঘটনাটি মোটেও দুর্বল হার্টের মানুষদের জন্য নয়। যে ৫ জন ব্যক্তির সাথে ঘটনাটি ঘটেছিল তারা হঠাৎ নিজেদেরকে এক দুঃস্বপ্নের মধ্যে খুঁজে পেয়েছিল। শুধুমাত্র অবশেষে একজন বেঁচে ছিল। হয়তো সেই কারণেই ঘটনার আসল রহস্য আমরা জানতে পারছি। ৫ জন ডুবুরিদের মধ্যে একজনের কাছে একটি গোপ্রো ক্যামেরা ছিল, যিনি রেকর্ড করে সেই ঘটনার আসল মুহূর্ত, যা আপনার সিঁড়ি দ্বারাই কম্পন তোলার জন্য যথেষ্ট। আসুন আজকের ভিডিওতে আমরা আপনাকে সেই মর্মান্তিক ঘটনার সাক্ষী করতে চলেছি। ছোট্ট একটি ভুল কত বড় ক্ষতি করতে পারে তা দেখাতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। ২৫শে ফেব্রুয়ারি ২০২২ সাল পয়েন্টে এপিএর বার্থ 6 নামক একটি প্ল্যাটফর্মে এলএমসিএস লিমিটেডের কর্মচারীদের একটি কাজে নিযুক্ত করা হয়েছিল। যথাক্রমে কর্মীরা ছিলেন ক্রিস্টোফার বুডরাম, কাজিম আলী জুনিয়র, ফয়জাল কুরবান, ইউসুফ হেনরি এবং ঋষি নাগাসার, যাদের কাজ ছিল একটি ডুবো পাইপলাইনের রক্ষণাবেক্ষণ করা। যে পাইপলাইনটি ছিল পারিয়া ফুয়েল নামক একটি তৈল কোম্পানির, যা কিনা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সরকারি মালিকানাধীন। উল্লিখিত পাইপটি ছিল একটি ৩০ ইঞ্চি মোটা ইউ আকৃতির পাইপলাইন, যা সমুদ্র তল বরাবর বিস্তৃত। যে পাইপলাইনটি তেল পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছিল, যা বার্থ 6 থেকে তেলকে বার্থ 5 নামক শোধনাগারে পাঠানোর জন্য। যদিও এই কাজে কিছুটা ঝুঁকি ছিল, যার জন্য মাত্র ৫% ডুবুরি অভিজ্ঞ এবং আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকে। অভিজ্ঞ ডুবুরিদের দল পাইপের উপরি অংশে একটি বায়ুনল স্থাপন করে, যা মূলত ৮ ফুট ঘনকের মতো আকৃতির একটি বাসস্থান, যেখানে এলএমসিএস এর রক্ষণাবেক্ষণ দল একটি শুকনো কর্মক্ষেত্র খুঁজে পায়। এলএমসিএস এর কর্মীরা মূলত জলকে স্থানচ্যুত করার জন্য বার্থ 6 পাইপের উপর এই ঘনক কাঠামোটি তৈরি করেছিল। যে ঘনক কাঠামোটি একটি বায়ুচাপের ফলে ফাঁকা অঞ্চল তৈরি করে, যা কর্মক্ষেত্রের জন্য উপযুক্ত। একবার এই কনস্ট্রাকশন সম্পন্ন হলে ডুবুরিরা প্রয়োজনীয় ডাইভিং সরঞ্জাম নিয়ে সেখানে যেতে পারে এবং নিরাপদে তাদের কাজটি সম্পাদন করতে পারে। তাই নিঃসন্দেহে বলা যেতে পারে ঘটনাটি ঘটার আগে যেহেতু ৫ জন অভিজ্ঞ ডুবুরি দায়িত্ব পেয়েছিলেন, তাই তারা জায়গাটিকে ভালোভাবেই তৈরি করেছিল। কিন্তু পাইপের তেল রক্ষা করতে এবং দূষণ রোধ করতে কোম্পানিটি ২ সপ্তাহ আগে একটি ইনফ্ল্যাটেবল প্লাগ ইনস্টল করেছিল। তখন লাইনটি তেল পরিষেবায় ছিল না, যদিও প্লাগটির দরকার এই ক্ষেত্রে প্রয়োজন ছিল না, কারণ এটি না থাকলেও কাজটি সম্পাদন করা যেত। তাই শিল্পক্ষেত্রে এই পরিস্থিতিকে ডেথ লেক বলা হয়, কারণ এই সময় কোনো মানুষ এখানে প্রবেশ করলে ঝুঁকি অত্যন্ত বেশি থাকে এবং সম্ভাবনা থাকে খুব দ্রুত তাকে পাইপলাইনের মধ্যে টেনে নিয়ে যাওয়ার। দুর্ভাগ্যবশত কোম্পানিটি হয়তো সেই দিকে খুব বেশি নজর দেয়নি, বা তারা রিস্ক নিতে চেয়েছিলেন। সুতরাং কর্মকর্তারা ৫ জন ডুবুরিকে ওই অবস্থায় কাজ করার আদেশ দেন এবং তারা বিস্ময়ের সাথে কি ঘটতে চলেছে এটা না জেনেই কর্মস্থলে নেমে পড়ে। আসলে ইনফ্ল্যাটেবল প্লাগ হলো একটি চাপ নিয়ন্ত্রক যন্ত্র, যে উচ্চচাপের বাতাসকে প্রবেশ করতে দেয় এবং নিম্নচাপের বাতাসকে ঘনক কাঠামোর মধ্যে প্রবেশ করতে বাধা দেয়। এর ফলেই মূলত ঘটনাটির সূত্রপাত হয়েছিল। যথারীতি তারা কাজে নিযুক্ত হয় এবং কাজিম আলী জুনিয়র একটি রেঞ্জ বাকি সদস্যদের কাছে তুলে দেয়, যারা প্লাগের ভাল্বটি খুলতে শুরু করে। ৫ জন ডুবুরি মোটেও সতর্ক ছিল না। তারা প্লাগটি খোলার সাথে সাথে দুই দিকের চাপ পাইপের অভ্যন্তরে একটি প্রচণ্ড ঘূর্ণিতে পরিণত হয়, যা খুবই মর্মান্তিকভাবে বাতাস, জল, মানুষ এবং সমস্ত সরঞ্জামগুলিকে এর গভীরতায় নিয়ে যায়। সমস্ত কিছু চুষে নেওয়ার গতি খুবই শক্তিশালী ছিল। জলের স্রোত সমস্ত ডুবুরিকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল এবং তাদেরকে এক মৃত্যু ফাঁদে ফেলে দিয়েছিল। পাইপটি মাত্র ৩০ ইঞ্চি মোটা সত্ত্বেও জল এবং চাপ শক্তি আকস্মিকভাবে এই প্রবাহের মধ্যে সবকিছুকেই ঢুকিয়ে নিয়ে যেতে বাধ্য করেছিল। চোখের পলকেই তারা অক্সিজেনের জন্য মাত্র ৯০ সেকেন্ডের মধ্যে এক যন্ত্রণাদায়ক লড়াইতে নেমে পড়ে এবং ক্রমাগত ঘূর্ণিঝড়ের মতো জল হিংস্রভাবে তাদেরকে ঘূর্ণন আকারে নিচের দিকে নিয়ে যেতে থাকে। তবে এক সময় তারা হঠাৎ থেমে যায়। সকলে এক জায়গায় জড়ো হয়ে যায়। সবাই তাদের অবস্থান মূল্যায়ন করতে থাকে এবং তারা অনুভব করতে থাকে কোথায় এসে থেমেছে। এরপর ধীরে ধীরে সবার তন্দ্রা ফিরে আসে এবং তারা বুঝতে পারে জল এবং তেল মিশ্রিত কোনো এক হিংস্র ঘূর্ণি তাদেরকে এই লাইনের মধ্যে নিয়ে এসেছে, যে লাইনের একটি খোলা মুখ তাদেরকে অল্প শ্বাস নিতে দিচ্ছে। কিন্তু এই মুহূর্তটি ওই সকল ডুবুরির বেঁচে থাকার লড়াই শুরু মাত্র। সকল পুরুষেরা ১২০০ ফুট লম্বা এই তেলের পাইপের মধ্যে আটকে গিয়ে দিশেহারা, আহত এবং চরম আতঙ্কের মধ্যে ছিল। তবে এই বিশৃঙ্খলা এবং ভয়ের মধ্যেও
পুরুষরা নিজেদের মধ্যে যোগাযোগ করা এবং একে অপরের অবস্থান সম্পর্কে জানার চেষ্টা করছিল, কিন্তু তাদের পরিস্থিতির বাস্তবতা বেঁচে থাকার সমস্ত আশাকে একেবারে ভেঙে দিচ্ছিল। মৃত্যুর জন্য তাদের সাথে থাকা গোপ্রো ক্যামেরাটি তাদের দুর্দশার প্রতিটি সেকেন্ড রেকর্ড করছিল। জীবনের জন্য লড়াই এবং পুরুষদের সংগ্রাম এবং সাহায্যের চিৎকার যেন গোপ্রো ক্যামেরাটি নিঃশব্দে অনুধাবন করছিল। যাই হোক, এমতো অবস্থায় ক্রিস্টোফার অনুভব করে তারা পাইপের মধ্যে ঢোকার সময় তাদের মাথা সামনে ছিল, সুতরাং তাদের যদি এখান থেকে বেরোতে হয় তাহলে পিছন দিকে যেতে হবে। অন্যদিকে কাজিম, ইউসুফ এবং ফয়সাল মনে করেছিল প্রথমে তাদের পা নিচের দিকে প্রবেশ করেছিল, তাই তারা সংখ্যাগরিষ্ঠের রায়ে বিশ্বাস রাখে। এরপর সবচেয়ে কম আহত ডুবুরি ক্রিস্টোফার ওনার পা কাজিমের কাঁধের সাথে যুক্ত করে এবং কাজিমকে দলের বাকিদের ঠিক এইভাবে যুক্ত হতে বলে। ফয়সালকে নির্দেশ দেওয়া হয় সবাইকে ধাক্কা দিতে, যেহেতু সে পেছনে ছিল। তারা একে অপরের সাথে একটি চেনের মতো যুক্ত হয় এবং চেষ্টা শুরু করে এই পাইপের মধ্যে থেকে বেরিয়ে আসতে। ঘন পিচ্ছিল তেলের অবশিষ্টাংশ এবং পিচকালো অন্ধকারের মধ্যে দিয়ে তাদের সরু পথ খুবই দুর্গম ছিল। কারো কারো ভাঙা হাড়, জ্বলন্ত চোখ এবং শারীরিক যন্ত্রণা তাদেরকে ভারাক্রান্ত করে তুলেছিল। তাদের অগ্রগতি অত্যন্ত ধীর ছিল এবং শেষটা কোথায় ছিল তারা তা দেখতে পাচ্ছিল না। পুরুষরা শুধু প্রার্থনা করতে থাকে এবং তাদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে যেতে থাকে। অবশেষে তারা দুটি অক্সিজেন ট্যাঙ্কের কাছে এসে পৌঁছায়, যার সাথে রেগুলেটর তখনও সংযুক্ত ছিল। ক্রিস্টোফার এই খবর বাকি পুরুষদের মধ্যে জানিয়ে দেয় এবং বলে পাইপের মধ্যে অক্সিজেন খুবই সামান্য পরিমাণে রয়েছে, তাই কারো যদি শ্বাসকষ্ট এবং বমি বমি ভাব এসে থাকে তাহলে এই অক্সিজেন ট্যাঙ্কটিকে ব্যবহার করতে পারে। যাই হোক, তারা যদিও অক্সিজেন ট্যাঙ্ক খুঁজে পেয়েছিল, কিন্তু তাদের এগিয়ে যাওয়ার সাথে সাথে জলের স্তর ক্রমশ বাড়ছিল। এমতো অবস্থায় ক্রিস্টোফার লক্ষ্য করে কিছু সদস্যদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কেউ কেউ খুব আঘাত পেয়েছে এবং বাকিরা সামনের দিকে এগিয়ে যেতে অক্ষম হয়ে পড়েছে। এমন অবস্থায় সামনে কতটা জল তার নিশ্চয়তা নেই, তাই তিনি নিজেই সামনে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় এবং ক্রিস্টোফার এগিয়ে যাওয়ার পর একটি ভয়ঙ্কর আবিষ্কার করেন। তিনি দেখেন পাইপের পরবর্তী অংশটি সম্পূর্ণ জলের নিচে অবস্থিত এবং ভাবেন মাত্র দুটি অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে 5 জন এই জলে ডুব দেওয়া নিরাপদ হবে না। এটা ভাবতে ভাবতে ক্রিস্টোফারকে তার জীবনের কঠিনতম সিদ্ধান্তটি নিতে হয়েছিল। সবাইকে সাহায্য করতে তাকে একাই পথ চলতে হয়েছিল এবং এই সিদ্ধান্ত নেওয়ার পর সকলের কাছে তিনি অনুমতি চায়। তারা সকলেই রাজি হয়, কারণ এটি তাদের একমাত্র বেঁচে থাকার উপায় ছিল। অনুমতির সাথে ক্রিস্টোফারকে একটি অক্সিজেন ট্যাঙ্ক দেওয়া হয়। ক্রিস্টোফার তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং বলে তাদের জন্য অবশ্যই ফিরে আসবে, যদিও তিনি তখন নিশ্চিত ছিলেন না তিনি যে পথে যাচ্ছেন সেটি সঠিক রাস্তা এবং ওই ট্যাঙ্কে কতটা অক্সিজেন রয়েছে। তিনি অক্সিজেন ট্যাঙ্কটিকে সামনে রেখে নিমজ্জিত জলের মধ্যে দিয়ে সাঁতার কাটতে থাকে, এই আশায় যে তিনি শীঘ্রই আরেকটি পাইপের খোলা অংশ খুঁজে পাবেন। গোটা পাইপ তখন তেল এবং জলে প্লাবিত ছিল এবং তিনি উদ্দেশ্যহীনভাবেই সাঁতরে যাচ্ছিলেন। এরপর এই কঠিন লড়াইয়ের মধ্যে তিনি বুঝতে পারেন যে সঙ্গে থাকা অক্সিজেন ট্যাঙ্কের বাতাস ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে। এমন মনে হচ্ছে যে তিনি অক্সিজেন ট্যাঙ্কের শেষ নিঃশ্বাস নিচ্ছেন। তবে এমন সময় তার ভাগ্য তার সহায় হয়। তার হাতে থাকা প্রায় খালি অক্সিজেন ট্যাঙ্কটি একটি ধাতব বস্তুর উপর আঘাত হানে এবং তিনি বুঝতে পারেন এটি আরেকটি অক্সিজেন ট্যাঙ্ক। তিনি কালো অন্ধকারের মধ্যে দ্রুত ওই ট্যাঙ্কের মুখটি খোঁজার চেষ্টা করে এবং যখন তিনি খুঁজে পান তিনি খেয়াল করেন রেগুলেটরের মুখ আগে থেকেই খোলা ছিল। তিনি ওই অবস্থায় মুখে ঢুকিয়ে দেন এবং তার মুখ তৈলাক্ত কাদায় ভরে ওঠে। তবুও নতুন ট্যাঙ্ক থেকে এক স্বস্তির নিঃশ্বাস পায়। এই মুহূর্তে তিনি তার গায়ের জোরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তিনি কতক্ষণ বেঁচে থাকতে পারবেন তা তিনি নিশ্চিত নয়, তবে তিনি তার যুদ্ধ চালাতে থাকেন। অবশেষে তিনি আরেকটি অক্সিজেন ট্যাঙ্কযুক্ত অঞ্চল খুঁজে পায়, তবে স্বস্তির নিঃশ্বাস এটাও ছিল না। তাকে বেঁচে ফিরতে হলে রাইজার নামের এই অংশে পৌঁছাতে হবে। পাইপের এই অংশে অর্ধেক জল ভর্তি ছিল। তিনি এই স্থানে আরেকটি অক্সিজেন ট্যাঙ্ক খুঁজে পায়। সৌভাগ্যবশত যে স্থানটি ছিল রাইজারে পৌঁছানোর ঠিক আগের অংশ। এমন সময় তিনি শুনতে পান ফয়সাল নামের আরেকজন ব্যক্তি তার নাম ধরে ডাকছেন, যে কিনা অজান্তেই ক্রিস্টোফারকে অনুসরণ করছিলেন। তিনি ক্রিস্টোফারকে শেষ প্লাবিত অংশে প্রবেশ করার আগে অপেক্ষা করতে বলেছিলেন, কিন্তু ক্রিস্টোফার তাকে বলেছিলেন যে তিনি আর অপেক্ষা করতে পারবেন না, কারণ বাকিরা অনেক সময় পাইপে আটকে রয়েছে এবং তাদের সময় প্রায় ফুরিয়ে আসতে চলেছে। সুতরাং তিনি এগিয়ে যেতে থাকেন যতক্ষণ না তিনি পাইপের মধ্যে বাঁক অংশটি খুঁজে বার করছেন। তিনি অবশেষে তার গন্তব্যের দিকে পৌঁছাতে থাকেন। তিনি সাঁতার কাটতে থাকেন রাইজারকে লক্ষ্য করে। অবশেষে ক্রিস্টোফার যখন সাঁতার কাটছিলেন এমতো অবস্থায় তিনি এসে বুঝতে পারলেন তিনি কতটা ক্লান্ত ছিলেন।
কারণ এর আগে তার জীবনযুদ্ধ এবং বন্ধুদের দেওয়া প্রতিশ্রুতি তাকে ক্লান্তিভাব অনুভব করতেই দেয়নি। ক্রিস্টোফার অবশেষে পাইপের শীর্ষে পৌঁছে যায় এবং তিনি অগ্নি পরীক্ষায় জয়ী হয়। কিন্তু এই ঘটনার শেষ এখানেই হয়নি। ক্রিস্টোফার যখন চিকিৎসা সেবাকর্মীদের কাছে পরিস্থিতি বর্ণনা করে, তবে দুর্ভাগ্যবশত এলএমসিএস এর দল ক্রিস্টোফারের গল্প বিশ্বাস করতে পারেনি। কোম্পানিটি ধরে নিয়েছিল যে পাইপলাইনটি সম্পূর্ণ তেলে পূর্ণ ছিল এবং তাদের কাছে থাকা যে কোনো অক্সিজেন ট্যাঙ্ক তাদের প্রত্যেককে মাত্র 1 ঘন্টা অক্সিজেন দিতে পারত। তবু এলএমসিএস এর দল একটি রেস্কিউ অপারেশন চালনা করে, তবে পাইপের মধ্যে আটকে পড়া কোনো মানুষকে তারা জীবিত খুঁজে পায়নি, শুধুমাত্র সন্দেহজনক কিছু শব্দ ছাড়া। এই উদ্ধার কার্য চলার কিছুদিন পর ওই পাইপের মধ্যে থেকে 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়, যারা হয়তো শেষ নিঃশ্বাস পর্যন্ত ক্রিস্টোফারের অপেক্ষা করেছিল যে তিনি ফিরে আসবেন, কিন্তু সেটা আর সম্ভব হলো না। তাদের হেরে যেতেই হলো এই লড়াইতে। হয়তো নিয়তি একেই বলে, কখনকার জ্বলন্ত শিখা নিমেষেই নিভে যাবে তা কেউ অনুমান করতেও পারবে না। আপনার শিহরিত অনুভূতি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটিতে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।